আজকের আলোচনার বিষয় সহনশীলতা বা টলারেন্স। ফ্র্যাঙ্ক ফোরেডির কাজের উপর ভিত্তি করে আমরা দেখব কিভাবে এই খুব পরিচিত শব্দটার আসল মানেটাই হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে আমরা শুনি যে আমাদের আরও বেশি টলারেন্ট হতে হবে, ডাইভার্সিটি বা বৈচিত্র্যকে আপন করে নিতে হবে। আবার ঠিক তার পাশেই শুনি কিছু কিছু বিষয়ে আমাদের জিরো টলারেন্স পলিসি নিতে হবে। এই যে একটা বিরোধাভাস, আধুনিক সময়ে সহনশীলতা নিয়ে আমাদের চিন্তাভাবনার ঠিক কেন্দ্রেই কিন্তু এই জটিলতাটা রয়েছে। আর এখানেই হচ্ছে মূল সমস্যা। সহনশীলতা শব্দটা এখন একটা বাহাবা শব্দ বা হোরা ওয়ার্ল্ড হয়ে গেছে। মানে এটা শুনলেই আমাদের ভালো লাগে, আমরা প্রশংসা করি, কিন্তু এর আসল যে চ্যালেঞ্জিং অর্থটা ছিল সেটা প্রায় হারিয়েই গেছে। তো এই বিভ্রান্তির গোড়াটা কোথায়? ফরিদিন মতে আমরা এখন সহনশীলতা বলতে বুঝি কোনো কিছুর বিচার না করা বা নন জাজমেন্টাল থাকা, মানে একটা ভদ্র উদাসীনতা। কিন্তু মজার ব্যাপার হলো ঐতিহাসিকভাবে এর মানে ছিল ঠিক তার উল্টো। তাহলে চলুন এবার একটু ইতিহাসে ফেরা যাক, দেখিনি সহনশীলতার আসল মানে ক্লাসিক্যাল সংজ্ঞাটা ঠিক কী ছিল। এটা পরিষ্কার হয়ে গেলে এখনকার ধারণার সাথে পার্থক্যটা ধরতে খুব সুবিধে হবে। দেখুন, ক্লাসিক্যাল সহনশীলতা কিন্তু কোনো দুর্বল বা নিষ্ক্রিয় গুণ ছিল না। এটা ছিল একটা খুবই সক্রিয় আর কঠিন কাজ। এর জন্য বিচার বুদ্ধি ব্যবহার করে যে ধারণাগুলোকে আমরা ভুল বা অপছন্দনীয় মনে করি সেগুলোকে সহ্য করার একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হতো। ভলতেয়ারের নামে প্রচলিত এই বিখ্যাত উক্তিটা ক্লাসিক্যাল সহনশীলতার স্পিরিটটাকে দারুণভাবে প্রকাশ করে। খেয়াল করুন, মূল কথাটা হলো আপনার মতকে সমর্থন করা নয়, বরং আপনার মত প্রকাশের অধিকারকে রক্ষা করা, তা সে মত আমাদের যতই অপছন্দের হোক না কেন। তো এই ধারণাটা এলো কোথা থেকে? দেখুন, ১৭ শতকে ইউরোপের ধর্মযুদ্ধগুলো যখন শেষ হলো, তখন একসাথে থাকার জন্য সহনশীলতার একটা প্রায়োগিক প্রয়োজন দেখা দিল। জন লকের মতো দার্শনিকরা বলছেন, রাষ্ট্র যেন মানুষের বিশ্বাসের ওপর জবরদস্তি না করে। পরে ১৯ শতকে জন স্টুয়ার্ট মিল এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে বললেন, সত্য অনুসন্ধানের জন্যই আমাদের ভিন্নমত সহ্য করতে হবে। কিন্তু তারপর বিংশ শতাব্দীতে এসে এই ক্লাসিক্যাল আদর্শটার একটা নাটকীয় পরিবর্তন ঘটল। এর অর্থটা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেল। কিভাবে? চলুন সেটাই দেখা যাক। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন ক্লাসিক্যাল টলারেন্স, যার জন্য বিচার বুদ্ধি দরকার, যা ব্যক্তির বিশ্বাসের স্বাধীনতাকে রক্ষা করে। আর অন্যদিকে আধুনিক টলারেন্স, যা বিচারহীন হতে বলে আর ব্যক্তির চেয়ে গোষ্ঠীর পরিচয়কে বড় করে দেখে। মানে যেটা একসময় ছিল মতবিরোধ সামলানোর একটা রাজনৈতিক নীতি, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে অন্যের থেকে স্বীকৃতি আদায়ের একটা মনস্তাত্ত্বিক চাহিদা। ব্যাপারটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ হল ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাও এখন এই নতুন সংজ্ঞাটাকেই মেনে নিয়েছে। তাদের সংজ্ঞায় দেখুন, সহনশীলতা মানে এখন শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা আর মূল্যায়ন। মানে কোনো কিছুকে নীতিগতভাবে সহ্য করা নয়, বরং তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রশংসা করা। আচ্ছা, এই যে মানেটা বদলে গেল, তাতে কি আসে যায়? আসলে অনেক কিছু আসে যায়। এর সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে সহনশীলতার বিষয়বস্তুর ওপর। মানে এখন প্রশ্ন হলো, কি সহ্য করা হবে বা কাকে? ফোকাসটাই বদলে গেছে। এই স্লাইডে দেখুন, মূল পরিবর্তনটা এখানেই। সহনশীলতার ফোকাসটা আপনি কি বিশ্বাস করেন, মানে আপনার মতামত, সেটাকে রক্ষা করা থেকে সরে গিয়ে আপনি কে, অর্থাৎ আপনার পরিচয়, তাকে স্বীকৃতি দেওয়ার দিকে চলে গেছে। এর ফলে কি হলো? আমাদের বিশ্বাস বা ধারণাগুলো আর আমাদের ব্যক্তিগত পছন্দের বিষয় রইল না, সেগুলো হয়ে গেল আমাদের পরিচয়ের একটা স্থির বা ফিক্সড বৈশিষ্ট্য। আর এখান থেকেই কিন্তু এই কৃষ্ণাঙ্গ চেতনা বা নারীর নৈতিকতার মতো টার্মগুলো এসেছে, যেখানে বিশ্বাসকে গোষ্ঠীর পরিচয়ের অংশ বলে ধরা হচ্ছে। ফ্র্যাঙ্ক ফুরেডি এই ব্যাপারটাকে বোঝানোর জন্য একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন, পরিচয়ের জীবাশ্মীভবন বা দ্য ফসিলাইজেশন অব আইডেন্টিটি। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? বিশ্বাসগুলো যখন জীবাশ্ম বা ফসিলের মতো শক্ত আর অপরিবর্তনীয় হয়ে যায়, তখন তো আর সেগুলো নিয়ে খোলাখুলি আলোচনা বা বিতর্কের কোনো সুযোগই থাকে না। বেশ, এতক্ষণ তো আমরা দেখলাম মানেটা কিভাবে বদলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন সহনশীলতার জন্য আমাদের সমাজকে কী দাম চোকাতে হচ্ছে?
চলুন শেষ পর্বে এর অপ্রত্যাশিত ফলাফলগুলো একটু দেখে নেওয়া যাক। এই পরিবর্তনের পরিণতিগুলো কিন্তু বেশ গুরুতর। প্রথমত, শুধু সহ্য করা এখন আর যথেষ্ট নয়। এখন চাই স্বীকৃতি বা রেকগনিশন। এর ফলে আসল বিতর্ক বা আলোচনার জায়গায় থাকছে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, যারা এই নতুন ধারণার সঙ্গে একমত নয়, তাদের প্রতি এক নতুন ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। জন হন্টনের একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলছেন, মানুষ আসলে চায় না যে কেউ তাদের বিশ্বাসকে একটা নেতিবাচক জিনিস হিসেবে সহ করুক। মানে চাহিদাটা আর সহনশীলতা নেই, চাহিদাটা এখন নিজের মতামতের জন্য সম্মতি বা অ্যাফার্মেশন পাওয়ার। তাহলে ফুরেদের পুরো আলোচনার সারমর্ম কি? এটাই যে আসল সহনশীলতা জিনিসটা খুব কঠিন, বেশ চ্যালেঞ্জিং একটা গুণ। এটা শুধু ভদ্রতা দেখানোর কোনো নিয়মকানুন নয়, বরং এটা একটা মুক্ত সমাজের ভিত্তি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে স্বাধীনতার পথে আমাদের এত বড় একটা যাত্রা, তার জন্য কি ক্লাসিক্যাল সহনশীলতার এই যে একটু অস্বস্তি, এই যে কঠিন পথটা, এটাই কি সেই দাম যা আমাদের দিতেই হবে? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।